আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জোহরা, প্রভাষক, ভূগোল বিভাগ, সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতদিন তোমাদেরকে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করেছিলাম, সেই সাথে সংজ্ঞাও আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তবে তার আগে সংজ্ঞাগুলো একটু মনে করিয়ে দিতে চাই। প্রাকৃতিক ভূগোল কাকে বলে? প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের সেই শাখা, যে শাখা পৃথিবীর জন্ম থেকে শুরু করে পাহাড়, পর্বত, মালভূমি, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, সীমাহীন আকাশের অসংখ্য জ্যোতিষ্ক গ্রহ, নক্ষত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। বিখ্যাত ভূগোলবিদ আর্থাউসের মতে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনায় হলো প্রাকৃতিক ভূগোল, যেখানে ভূপৃষ্ঠের বন্ধুরতা, সাগর, মহাসাগর এবং বায়ুমণ্ডল আলোচনার জন্য বিবেচনা করা হয়। কার্ল রিটারের মতে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য ও সম্পর্ক সহ একটি স্বতন্ত্র বিষয় হিসাবে নিজেকে বিচার করে। তাহলে এখন আমি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শুরু করি। প্রাকৃতিক ভূগোল ভূগোলের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি শাখা। এই শাখায় যাবতীয় প্রাকৃতিক বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর প্রধান উপাদান মানুষ এবং তার পারিপার্শ্বিক অবস্থা এই প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায়। পৃথিবীর জলভাগ, স্থলভাগ, বায়ুমণ্ডল এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়। প্রাকৃতিক ভূগোলের সমস্ত বিষয়বস্তুকে তিনটি শাখায় বিভক্ত করে আলোচনা করা হয়। শাখা তিনটি হচ্ছে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। অশ্বমণ্ডল অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর শক্ত বহিরাবরণকেই অশ্বমণ্ডল বলে। অশ্বমণ্ডল আবার দুটি অংশে ভাগ করা হয়। উপরের অংশকে বলা হয় ভূত্বক, নিচের অংশকে বলা হয় ভূত্বকের নিম্নাংশ। এই অশ্বমণ্ডলের গভীরতা 1280 কিলোমিটার থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। অশ্বমণ্ডল এখানে এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে, যেমন ভূ অভ্যন্তর, খনিজ শিলা, ভূ আলোড়ন, ভূমিকম্প, নদ নদী, বিভিন্ন প্রকার প্রাকৃতিক পরিবর্তন। ভূ অভ্যন্তর, এখানে ভূ অভ্যন্তরের গঠন এবং বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। খনিজ শিলা, খনিজ ও শিলার উৎপত্তি, গঠন, বন্টন, শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে বর্ণনা করা হয়। ভূ আলোড়ন, বিভিন্ন প্রকার ভূ আলোড়ন, ভূ আলোড়নের শ্রেণীবিভাগ, ভূ আলোড়নের কারণ, ভূ আলোড়নের ফলে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ সম্পর্কেও আলোচনা করা হয়। এরপরে ভূমিকম্প, ভূমিকম্পের কারণ, ফলাফল, ভূমিকম্পর ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এরপরে নদ নদী, নদ নদীর উৎপত্তি, গঠন, নদ নদীর গতিপথ, নদ নদীর ক্রমবিকাশ, সেই সাথে নদ নদীর সঞ্চয় এবং ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এরপরে ছিল বিভিন্ন প্রকার প্রাকৃতিক পরিবর্তন, যেমন আগ্নেয়গিরি, বিকিনিভবন, নগ্নিভবন, ক্ষয়ীভবন, সঞ্চয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর ছিল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল পৃথিবীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই বায়ুমণ্ডলের বয়স প্রায় 35 কোটি বছর। বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে। এটা বিভিন্ন গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। তাহলে পৃথিবী যে অদৃশ্য গ্যাসীয় আবরণ দ্বারা পরিবেষ্টিত থাকে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, বায়ু উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ু কি কি উপাদানে গঠিত, এর ধর্ম, এর বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ,
এবং সেই সাথে বিভিন্ন রকম স্তর সম্পর্কে এখানে আলোচনা করা হয়। জলবায়ু, আবহাওয়া ও জলবায়ু, জলবায়ুর উপাদান, জলবায়ু নিয়ামক, জলবায়ুর বৈশিষ্ট্য, বিভিন্ন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবী গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হতে অসমভাবে সংকুচিত হয়, কোথাও উঁচু হয়, কোথাও নিচু হয়ে যায়। উঁচু অংশটাকে আমরা স্থলভাগ বলি এবং নিচু অংশটা এটা জলভাগে দ্বারা জল দ্বারা পরিপূর্ণ হয়ে এটিকে আমরা বায়ুমণ্ডল হিসাবে অভিহিত করি। এখন বায়ুমণ্ডলে আবার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয়গুলো হচ্ছিল জলভাগ ও স্থলভাগের অবস্থান। এখানে জলভাগ স্থলভাগের অবস্থান এবং এদের বিন্যাস, বন্টন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে আছে সাগর মহাসাগর। পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরের আকৃতি, আকার, আয়তন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোতের ফলাফল, সমুদ্র স্রোত কিভাবে মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করে, সমুদ্র স্রোতের দিক এবং বিভিন্ন সাগর মহাসাগরের সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে হলো সমুদ্র তলের ভূপ্রকৃতি। আমাদের এই স্থলভাগ যেরকম বৈচিত্র্যপূর্ণ, সমুদ্রের তলদেশও অনেক বৈচিত্র্যপূর্ণ। সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি কেমন, এর গভীরতার উপরে আবার গভীরতার উপর ভিত্তি করে তলদেশকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। তলদেশের ভূপ্রকৃতি শ্রেণী বিভাগ এই অংশে আলোচনা করা হয়। এরপরে জোয়ার ভাটা, জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার ফলাফল, জোয়ার ভাটার শ্রেণী বিভাগ, জোয়ার ভাটা কিভাবে মানব জীবনের উপর প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এইভাবে আমরা বিষয়বস্তুকে আলোচনা করতে পারি। তাহলে আমাদের পরবর্তী দিন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল প্রাকৃতিক ভূগোলের উপাদান। এটি নিয়ে আমি আগামী দিন আলোচনা করব। আজকে তাহলে এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।